নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। আজকের গল্প শিশির বিশ্বাসের লেখা ভূতের চর। বাদামনের এই গল্প শুনে কেউ মুখ বাঁকাতেও পারে, কিন্তু আমি নিরুপায়। আসলে রায়দিঘি ঘাটের সেই মাস্টারমশাইয়ের সঙ্গে আর দেখা হয়নি আমার, আর দেখা হলেও যে সুরাহা কিছু হবে সে সম্ভাবনাও কম। গোড়া থেকে খুলেই বলি ব্যাপারটা। ছোটখাটো এক কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, কাজের খাতিরে তাই ছুটোছুটি করে বেড়াতে হয় নানা জায়গায়। এমনই এক প্রয়োজনে গিয়েছিলাম বাদার ওদিকে সীতারামপুর গ্রামে। ফেরার দিন লঞ্চের গোলমালে দেরি হয়ে গেল বেশ। রায়দিঘি যখন পৌঁছলাম তখন বেরিয়ে গেছে কলকাতার বাস। পরের বাস ঘন্টা দুয়েক পরে। অনেকটাই সময়, কি করি? পায়ে পায়ে এসে বসলাম জেটি ঘাটের অদূরে কদম গাছের তলায় বাঁধানো এক চাতালের ওপর। বেসরকারি অফিসের সামান্য মাইনের ছাপোষা কর্মচারী। অফিসের কাজ আর সংসারের হিসেব ছাড়া মাথায় অন্য কিছুর জায়গা নেই। তবু মন্দ লাগছিল না। শেষ বিকেল, নদীর ওপারের আকাশে ছেঁড়া মেঘের গায়ে আবির ছড়াতে শুরু করেছে। নদীর জলে সেই আভা আরো মায়াময়। বড় একটা পাখির ঝাঁক নদীর ওপর দিয়ে উড়ে চলেছে কোথায়। নিচে শান বাঁধানো ঘাটে ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ এসে আছড়ে পড়ছে। অদূরে জেটি ঘাটে ঝুড়ি ভর্তি মাছ নামছে ট্রলার থেকে। হৈ হৈ চিৎকার, তার বাইরে এ এক অন্য অনুভূতির জগৎ। মিনিট কয়েকের জন্য তন্ময় হয়ে গিয়েছিলাম বোধহয়। হঠাৎ দেখি আমার সামান্য দূরে সেই চাতালের ওপর বসে মাঝবয়সী এক বাউন্ডুলে গোছের মানুষ। হালকা চেহারা, আধময়লা ধুতির ওপর একটা বেঢপ শার্ট, নাকের নিচে বেশ ভারী একজোড়া কাঁচা পাকা গোঁফ। আমাকে তাকাতে দেখে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমরা দু চারজন বিকেলে এখানে খানিক বসি। বাকিরা আজ দেখছি এখনো আসেনি। তা আপনি বাস ফেল করেছেন বুঝি? বুঝতে বাকি রইল না জায়গাটা বিকেলে এদের কয়েকজনের আড্ডার আসর। অজান্তে অনধিকার প্রবেশ করে ফেলেছি। তাড়াতাড়ি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ঠিকই ধরেছেন, গিয়েছিলাম সীতারামপুর। একটুর জন্য বাসটা ফেল হয়ে গেল। আমাকে ব্যস্ত হয়ে উঠতে দেখে বললেন, আরে তাতে কি হয়েছে, বসুন না। কেউ যখন এখনো আসেনি তখন আপনার সঙ্গেই গল্প করা যাক খানিক। কথাবার্তা সামান্য অসংলগ্ন হলেও ভদ্রলোক কিন্তু জমিয়ে ফেললেন বেশ। নাম বললেন অভয় চক্রবর্তী, কাছেই এক স্কুলে মাস্টারি করেন। কথায় কথায় বললেন, সীতারামপুর আমিও গেছি একবার, কাছারি বাড়িতে ছিলাম। ম্যানেজার নিতাই তালুকদার মানুষটা বড় চমৎকার। কাজের প্রয়োজনে আমিও গিয়েছিলাম ওই নিতাই তালুকদারের কাছেই। রাতে কাছারি বাড়িতেই ছিলাম, বললাম সে কথা। শুনে উনি বললেন, ওই কাছারি বাড়ির কাছে ডাক সাইটে মাঝি আছে এক, জগন্নাথ সর্দার। তার নৌকোয় সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন একবার। তারপর সে এক ব্যাপার ঘটেছিল মশাই। হাতে সময় প্রচুর। এসব বাদা অঞ্চলে গল্প মানেই বাঘ, নয়তো ডাকাতির রোমহর্ষক কাহিনী। গত রাত্রিরে নিতাই তালুকদারের কাছেও শুনেছি গোটা কয়েক গল্প। মন্দ লাগেনি। নতুন আর একটা গল্পের গন্ধে তাই নড়ে চড়ে বসলাম। ততক্ষণে উনি বলতে শুরু করেছেন। সে বছর দুই আগের কথা। রায়দিঘিতে মাস্টারি করলেও বাদার ওদিকে আর যাওয়া হয়ে ওঠেনি। সেবার স্কুলের কয়েকজন হঠাৎ ঠিক করলো বেড়াতে যাবে বাদার ওদিকে। আমাকেও সঙ্গে জুটিয়ে নিল। জুটে গেল আশপাশের দু তিনটে স্কুলের আরো কয়েকজন। এই রায়দিঘির ঘাট থেকে বড় একটা ভটভটি নৌকায় রওনা হয়েছিলাম ঠিক পূর্ণিমার পরের দিন। দিন চারেকের ট্যুর। চাঁদনি রাতে জল আর জঙ্গল দেখার সুযোগ যাতে ভালো করে মেলে তাই বাছা হয়েছিল এই সময়টা। কিন্তু দুনিয়ার সবকিছু ঠিকমতো কবে আর হয়েছে, তাই গোলমাল হয়ে গেল একদম গোড়াতেই। বিকেলে ভগবতপুর কুমির প্রকল্প দেখে রাতটা কাটানো হলো সীতারামপুরের কাছে। পরদিন সকাল সকাল ছেড়ে দেওয়া হলো নৌকো। ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়লাম বিশাল ঠাকুরান নদীতে। কি বলবো, নদী তো নয়, যেন সমুদ্র। চারপাশে দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল। চারপাশে তাকিয়ে কোথাও কূলের খোঁজ মেলে না। আর সে কি ঢেউ, ব্যাপারটা বুঝেছিলাম পরে। সুবিশাল ঠাকুরান নদীতে ঢেউয়ের তেজ এমনিতেই ভয়ানক। তার উপর তখন সবে জোয়ার শুরু হয়েছে। ঢেউয়ের তেজ তাই আরো বেশি। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে ভটভটির গায়ে।
অত বড় নৌকো প্রায় মোচার খোলার মতো ঠেলে উঠছে উপরে। তারপর নাগরদোলার মতো মুহূর্তে নেমে আসছে গোঁত্তা খেয়ে। সে এক ভয়ানক অবস্থা। দেখতে না দেখতে হাউমাউ শুরু হয়ে গেল সারা নৌকো জুড়ে। আনন্দ করতে এসে এভাবে প্রাণের ঝুঁকি নিতে রাজি নয় কেউ। কয়েকজন তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিল। এক্ষুনি ফিরে যাবে সবাই। বাঘ বা বাদার জঙ্গল কোনোটাই দেখার দরকার নেই আর। স্বাদ মিটে গেছে, সুতরাং ঘোরানো হলো নৌকোর মুখ। ভটভটি ফিরে চলল ফের রায়দিঘির দিকে। ব্যাপারটা আমার কিন্তু ঠিক মনঃপুত হলো না। বেড়াতে বেরিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অবস্থাটা হয়তো কিছু বিপজ্জনক, কিন্তু এই বিপদ মাথায় করেই তো বেঁচে রয়েছে বাদার হাজারো মানুষ। তবু হয়তো মেনে নিতাম, কিন্তু সাহস জোগালেন রমেন বাবু। ভদ্রলোকের বয়স কম, নতুন যোগ দিয়েছেন আমাদের স্কুলে। গোড়ায় বোঝাবার চেষ্টা করলেন সবাইকে, কিন্তু তাতে যখন কোনো কাজ হলো না, তখন বললেন তাকে সীতারামপুরে নামিয়ে দেওয়া হোক, ব্যবস্থাপত্র করে তিনি একাই যাবেন। তাই হলো, রমেন বাবুকে নামিয়ে দেওয়া হলো সীতারামপুরের ঘাটে। নেমে পড়লাম আমিও। অজানা অচেনা জায়গা, কিন্তু কাজের মানুষ রমেন বাবু মুশকিল আসান করে ফেললেন কিছুক্ষণের মধ্যেই। ঘাটেই আলাপ হয়ে গেল কাছারি বাড়ির নিতাই তালুকদারের সঙ্গে। খাস কলকাতার মানুষ, চাকরির দায়ে পড়ে আছেন এই পাণ্ডব বর্জিত স্থানে। প্রায় জোর করেই ধরে নিয়ে গেলেন তাঁর ওখানে। গল্প হলো অনেক। ভেরির টাটকা মাছ দিয়ে ভুরিভোজ। বললেন, সুন্দরবন বেড়াতে যাবেন সেজন্য ভাবনা কি? জগন্নাথ সর্দারকে খবর পাঠাচ্ছি। অমন অভিজ্ঞ মাছি এ তল্লাটে দ্বিতীয়টি পাবেন না। বাদার বন ও নখদর্পণে নিজের নৌকো রয়েছে। যে কয়দিন ইচ্ছে হয় নিশ্চিন্তে ঘুরুন। খবর পেয়ে মাঝি জগন্নাথ সর্দার এসে হাজির হলো খানিক বাদেই। মাঝবয়সী মানুষ, ছিপছিপে পাকানো শরীর, কিন্তু ওর নৌকো দেখে ভরসা হলো না বিশেষ। ভটভটি নয়, মামুলি দাঁড়ে টানা নৌকো। এতে কত আর ঘোরা যাবে? আশঙ্কায় বলেই ফেললাম সে কথা। ব্যাপারটা জগন্নাথ সর্দারকে এতটা আঘাত করবে ভাবিনি। প্রায় দপ করে জ্বলে উঠল তার দুটো চোখ। বলল, ভটভটিতে কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন বাবু? দিন চারেকের জন্য বেরিয়েছিলাম, বললাম সে কথা। লোকটা বলল, ওই 4 দিনই আমাকে সময় দেবেন। কথা দিচ্ছি বাদার এদিকটা গুলে খাওয়াবো আপনাদের। ঘুরিয়ে নিয়ে আসবো ভূতের চর পর্যন্ত। নিতাইবাবু পাশেই বসেছিলেন। বললেন, জগন্নাথকে খেপাবেন না মাস্টারমশাই, ওর পক্ষে সব সম্ভব। তাছাড়া ব্যাপারটা কি জানেন, ভটভটিতে কিছুটা তাড়াতাড়ি হয় ঠিকই, তবে মাঝি যদি পাকা হয়, বাদার জোয়ার ভাটার হিসেবটা যদি ঠিকমতো বোঝে, তবে দাঁড়ে টানা নৌকো কিছু কম যায় না। দিন 2 ঘুরে এলেই বুঝবেন। তবে একটা কথা, ভূতের চরের ওদিকে না যাওয়াই ভালো। ভূতের চর? অদ্ভুত নামটা গোড়ায় জগন্নাথের মুখে শুনেও তেমন কৌতূহল হয়নি, কিন্তু এবার হলো। বললাম, কেন বলুন তো? প্রত্যুত্তরে ভদ্রলোক পাশে জগন্নাথের ওপর একটু চোখ বুলিয়ে নিয়ে বললেন, সে অনেক কথা মাস্টার মশাই, জগন্নাথেরাই জানে ভালো। তবে এটুকু বলতে পারি, জায়গাটা অনেক দূরে, আর বেশ নির্জনও বটে। ডাকাতের ভয় রয়েছে যথেষ্ট। এর বেশি নিতাইবাবু তখন আর কিছু বলেননি। আমরাও আর জিজ্ঞাসা করিনি কিছু। সেই রাত্রিরেই হাট বাজার সব সেরে পরদিন ভোরেই বেরিয়ে পড়লাম। নৌকায় সওয়ার আমরা 2 জন, এছাড়া জগন্নাথ নিজে আর ওরই সমবয়সী একজন দাঁড়ি নরেন মণ্ডল। নদীতে তখন ভাটার টান, তার উপর বাতাস অনুকূলে দেখে পাল তুলে দিল জগন্নাথ। দাঁড় ছাড়াই প্রায় তীর বেগে ছুটল নৌকো। ঘন্টা 2 মধ্যে এসে পড়ল সেই ঠাকুরান নদীতে। নৌকোর পেছনে পাকা হাতে হাল ধরে আছে জগন্নাথ। কুল কিনারাহীন সেই জলরাশির মাঝে আমাদের নৌকো কোনাকুনি পাড়ি দিতে লাগলো। ঢেউয়ের তেজ আজ কিছু কম, তবু তাতেই আমাদের সেই ছোট নৌকো থেকেই প্রায় খোলার খই ভাজার মতো লাফালাফি করছিল। অবিরাম ছলাৎ ছলাৎ করে নৌকোয় লাফিয়ে উঠছিল জল। ছেঁচে ফেলা হচ্ছিল তৎক্ষণাৎ। আমাদের বুকের ভেতর অবশ্য আশঙ্কার চাইতে রোমাঞ্চের ছোঁয়া ছিল বেশি। একেতে এই অভিজ্ঞতা বারবার আসে না, তার উপর নৌকোর পেছনে বসে পাকা হাতে জগন্নাথ মাঝি যেভাবে নিশ্চিন্তে হাল সামলাচ্ছিল, তাতে মানুষটার ওপর যে ভরসা করা যায় সেটা ততক্ষণে বুঝে ফেলেছি। ওরই ভেতর লোকটা আমাদের সঙ্গে নানা গল্পও করে যাচ্ছিল সমানে। ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছে পাল। দাঁড়ি নরেন মণ্ডলের 2 হাতে একজোড়া দাঁড় চলছে সমানে। জল ছেঁচতে ছেঁচতে আমরা গল্প জুড়লাম জগন্নাথের সঙ্গে। ভিতরে কৌতূহলটা ছিলই, সুযোগ পেতেই ভূতের চরের প্রসঙ্গটা তুললাম এক ফাঁকে। আমাদের মনের ভাব আঁচ করে জগন্নাথ বলল, ম্যানেজার বাবুর কাছে তো শুনেছেন অনেক কিছু, তবে সেটাই সব নয়। ভূতের চরের বদনাম অন্য কারণে। বাদায় যাদের নিয়মিত যাওয়া আসা রয়েছে, তাদের অনেকেই ওখানে অনেক কিছু দেখেছে।
ভূত প্রেত নানা অবদেবতা। রমেনবাবু এক মনে শুনছিলেন, প্রায় লুফে নিয়ে বললেন, তার এক আধটা শোনাও দেখি জগন্নাথ। নৌকায় এমন চমৎকার নাগরদোলার দোল খেতে খেতে ব্যাপারটা মন্দ লাগবে না বোধহয়। রমেনবাবুর কথা জগন্নাথের পছন্দ হলো না তেমন। সে যাই বলুন বাবু, আমাদের এই বাদার মানুষের কাছে ব্যাপারটা সহজ নয় অত। শুনতে যখন চাইলেন একটা বলি। সেবার মরশুমে সাতজেলিয়ার কয়েকজন মানুষ বেরিয়েছিল গোলপাতা কাটতে। গোলপাতা চেনেন তো? কয়েকটা চারা নারকেল গাছের মতো দেখতে। পাতায় ঘরের ছাউনি হয় ভালো, তাই কদর আছে খুব। তা ভালো গোলঝাড়ের সন্ধানে ঘুরতে ঘুরতে এক সময় ওরা এসে হাজির হলো ভূতের চরে। নদীর ধারেই বড় বড় গোলপাতার জঙ্গল দেখে নৌকো ভিড়িয়ে বনবিবির নাম নিয়ে নেমে পড়লো সবাই। টানা 2 দিন গোলপাতা কাটা হলো। বড় নৌকো নিয়ে আসা হয়েছে, সঙ্গে লোকজনও অনেক, তবু গোড়ায় ভয় ছিল একটু। কিন্তু দুদিনেও যখন কিছু ঘটলো না, তখন সাহস খানিকটা সবারই বাড়লো। তৃতীয় দিন বনের ভিতরে একটু বেশি ওরা ঢুকে পড়লো। জোর কদমে পাতা কাটার কাজ চলছে। একদল অল্প বয়সী ছোকরার স্বাদ হলো তারি ফল খাওয়ার। তারি ফল শুনে ঘাবড়ে যাবেন না বাবু, ওটা গোল পাতার ফল। দেখতে ছোট নারকেলের মুচির মতো। নারকেলের মতোই কাঁদি হয়। এক এক কাঁদিতে জন্মায় প্রায় 1-150। পুরুষটু হলে চমৎকার শ্বাস হয় ভেতরে। তা সামান্য খোঁচাখুচি করতেই অদূরে জঙ্গলের ভেতর এক মস্ত গোলঝাড়ে পুরুষটু তারি ফলের খোঁজ পেয়ে গেল ওরা। বড় বড় গোটা কয়েক কাঁদি কেটে নামিয়ে পাশেই একটু ছোট জায়গায় বসে সেগুলো সদ্গতি করতে বসলো সবাই। নারকেলের মুচির মতো ছোট ফল ধারালো দায়ের কোপে মাঝ বরাবর ফেরে শ্বাস বার করা হয়, তাই সময় লাগে একটু। ওরা 2-4টে করে ফল সবে খেয়েছে, দেখে অদূরে গড়ান গাছের ডালে বসে এক বাঁদর জুলজুল করে তাকিয়ে আছে ওদের দিকে। তা বাদার বাঁদর গাছের ফল পাতা খেয়েই বেঁচে থাকে, তারই ফলও বড় প্রিয় ওদের। কিন্তু দুর্ভাগ্য, শক্ত মুচি ফাটিয়ে ভেতরে শ্বাস খাওয়া ওদের সাধ্যের বাইরে। কাউকে তাই তারি ফল খেতে দেখলেই ভিড় জমায় কাছে। বাদার মানুষের বড় বন্ধু এই বাঁদরের পাল। গাছের ডালে বসে নজর রাখে আশপাশে। দুশ্মন বড় শেয়ালকে দেখতে পেলেই হুঁশিয়ার করে দেয়। এদিকে বাঁদরকে তাই একটু প্রশ্রয় দেয় সবাই। এক্ষেত্রে ব্যতিক্রম হলো না। একজন একটা শ্বাসের টুকরো ছুড়ে দিল বানরটার দিকে। দিব্যি হাত বাড়িয়ে সেটা লুফে নিল প্রাণীটা। নিমেষে পেটে চালান করে দিয়ে ফের হাপুস নয়নে তাকিয়ে রইল ওদের পানে। এরপর খাওয়ার ফাঁকে 1-2 করে শ্বাস ছুড়ে দেওয়া হতে থাকলো বানরটাকে। খানিক এভাবে চলার পর ওদের খেয়াল হলো ব্যাপারটা। কি কাণ্ড, ওইটুকু এক প্রাণী যে খেয়েই চলেছে সমানে। এমনটা দেখা যায় না বিশেষ। অল্প কয়েকটা খেয়েই সাধারণত সরে পড়ে, নয়তো পাশেই পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। এই যে সমানে খেয়েই চলেছে, পেটে কত জায়গা আছে ওইটুকু এক পুঁচকে বাদরের। মজা পেয়ে ওরা এবার খাওয়া বন্ধ করে তারি ফল কেটে সমানে ছুঁড়ে দিতে লাগলো বাদরটার দিকে। আর সেও হাত বাড়িয়ে সেগুলো টপাটপ লুফে নিয়ে সমানে চালান করে দিতে লাগলো পেটে। এভাবে গোটা 5 কাঁদি যখন বাদরটার পেটে চলে গেছে, তখন হুঁশ হলো একজনের। কি সর্বনাশ, সে তো বাঁদর নয়, অন্য কিছু। সঙ্গীদের কাছে কিছু না ভেঙে সে ইশারায় সরে পড়তে বলল সবাইকে। ব্যাপারটা বুঝতে তখন আর বাকি নেই কারো। যে যার দা হাতে উঠে পালাতে যাবে, অন্তত 15 বিশাল লম্বা একটা রোমশ হাত সামনে এসে পথ আগলে দাঁড়ালো। গাছের ডালে বসে সেই বাঁদরটাই ওই বিপুল আকারের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর কি সর্বনাশ, বানরের সেই ধরের ওপর মস্ত এক মানুষের মাথা, মূলোর মতো একরাশ দাঁত বার করে হাসছে। এরপর জগন্নাথের জমাট গল্পটা শেষ হতে পেল না। বিশাল ঠাকুরার নদীতে উল্টো দিক থেকে জোয়ারের টান শুরু হয়ে গেল হঠাৎ। মস্ত ঢেউয়ের মাথায় মোচার খোলার মতো লাফিয়ে উঠল নৌকো। শক্ত হাতে নৌকো সামলাতে ব্যস্ত হয়ে পড়ল জগন্নাথ। গল্পে মজে খেয়াল ছিল না এতক্ষণ। তাকিয়ে দেখি সেই বিশাল জলরাশির ওপারে বহু দূরে হালকা একটা ডাঙার রেখা সবে দেখা যাচ্ছে। ঠাকুরার নদীতে পড়ার পর প্রায় ঘন্টা 2 ওপর চড়া হয়েছে। ওপারে ডাঙা আর কতদূর জিজ্ঞাসা করাতে জগন্নাথ জানালো আরো প্রায় ঘন্টা 3 পথ। লাগলো অবশ্য আরো বেশি। সন্ধ্যের মুখে নৌকো এসে পৌঁছালো ওপারে শিয়ালফেলি জঙ্গলের কাছে এক ফোড়ন খালের ভেতর। দুপাশে ঝিমঝিম করছে জঙ্গল। বড় নদীতে তবু মাঝে মাঝে 2-1টা নৌকো নজরে পড়েছে। এখানে এই সন্ধ্যায় জনমানুষের চিহ্ন মাত্র নেই কোথাও। নিস্তব্ধ, নিঝুম। ইতিমধ্যে আকাশে বড় চাঁদ উঠেছে একটা। মায়াবী আলোয় মম করছে চারপাশ। নিঝুম বনের ভেতর থেকে ভীত একটা হরিণ
টাউ টাউ শব্দে ডেকে উঠল হঠাৎ। জগন্নাথ বলল, জায়গাটা গরম আছে বাবু, রাত্রিটা সাবধানে থাকতে হবে একটু। গরম মানে বাঘ রয়েছে জঙ্গলে, তারই গন্ধ পেয়ে হরিণটা ডেকে উঠল হঠাৎ। শুনে ভিতরে কিছুটা রোমাঞ্চ জাগলেও অন্য ব্যাপারটা এলো প্রায় হাত ধরে। এমন কিছু চড়া নয় খালটা। রাত্রিরে সাঁতরে এই ছোট নৌকায় ওঠা বাঘের পক্ষে কিছুই নয়। রমেনবাবু প্রস্তাব করলেন নৌকো ফাঁকায় বড় নদীতে নোঙর করতে। শুনে জগন্নাথ ফিক করে হেসে বলল, সে তো আরো বিপদ বাবু, এদিকে ডাকাতের বড় রমরমা। রাত্রিরে বড় নদীতে কেউ তাই নৌকো গেরাপি করে না, সব ঢুকে পড়ে জঙ্গলের খালের ভেতর। তাতেও অবশ্য রেহাই মেলে না সব সময়। তবে জগন্নাথ যখন রয়েছে ঘাবড়াবেন না কেউ। রাত্রিরে বড় শেয়াল যদি হানা দেয় ডেকে দেবো আপনাদের। চাঁদনি রাত আছে, দেখতে পাবেন, নিশ্চিন্তে শুয়ে পড়ুন। বাদার বন যে কি জিনিস সেই প্রথম রাত্রিরেই টের পেলুম। বেশ নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়েছিলাম দুজনে। জগন্নাথের ডাকে ভেঙে গেল হঠাৎ। কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় ডাকছে আমাদের। আমরা জেগে উঠতেই ফিসফিস করলো, সাবধান বাবুরা, ডাকাতের নৌকো মনে হচ্ছে, তবে ঘাবড়ে যাবেন না, কাছে এলেই হাঁক দেব। আপনারা শুধু তাল দিয়ে যাবেন, বলবেন বন দপ্তরের বাবু টহলে বেরিয়েছেন, বাকিটুকু আমি সামলে নেব, হুঁশিয়ার। বলেই প্রায় হুড়মুড় করে ছইয়ের ভেতর থেকে বেরিয়ে গেল জগন্নাথ। ঘাবড়ে গেলেও ওরই ভেতর দ্রুত তৈরি হয়ে নিলাম যথাসম্ভব। ভেতর থেকে তাকিয়ে দেখি জ্যোৎস্নার আলোয় অদূরে লম্বাবত একটা নৌকো আমাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই প্রায় বাঘের মতো গলায় জগন্নাথ গর্জে উঠল, কাদের নৌকো যায় এই রাত্রিরে? নৌকোটা ততক্ষণে প্রায় আমাদের গায়ের কাছে এসে পড়েছে। ওদিক থেকে খড়খড়ে গলায় উত্তর এলো, কিন্তু তোমরা কারা, কোন গায়ের? কোনো গায়ের নই গো, বন দপ্তরের বাবুরা রয়েছেন ভেতরে, টহলে বেরিয়েছেন, কিন্তু তোমাদের জবাব পাইনি এখনো। ফের হাঁক পারল জগন্নাথ। মিনিট খানেক ও তরফে কোনো সারা শব্দ নেই, চুপচাপ। এই সময় জবর খেল দেখালেন রমেনবাবু। ভদ্রলোকের বুকের পাটা আছে বটে। লুঙ্গির ওপর ধপধপে শার্টটা চাপিয়ে হঠাৎ গটমট করে বাইরে বার হয়ে বললেন, কে রে, কুমিরমারি তুমি যদ্দি নাকি? এত রাত্রে নৌকো বেয়ে কোথায় চলেছিস? উত্তরে ছইয়ের ভেতর থেকে হাত কচলাতে কচলাতে একজন বেরিয়ে এলো। লম্বা চওড়া মজবুত শরীর, থুতনির নিচে খানিকটা ছাগল দাড়ি। আগে না কর্তা, আমি মোল্লাখালী রমজান, বেরজাল থেকে সুতিখালে মাছ ধরতে বেরিয়েছি। তা পাস আছে তো, নাকি বেপাসেই বেরিয়েছিস? ফের হাঁক পারলেন রমেনবাবু। আগে আছে কর্তা, হাত কচলাতে কচলাতে বলল লোকটা। ঠিক আছে, যা। প্রায় সঙ্গে সঙ্গে দুজোড়া দাঁড়ের টানে বেরিয়ে গেল নৌকোটা। রায়দিঘির স্কুলে মাস্টারি করি, আমাদের অনেকের খবরই কানে আসে। কুমিরমারি তমিজদ্দি ডাকাতের নাম শুনেছি বার কয়েক। বড় চমৎকার ভাবে সেটা কাজে লাগিয়েছেন রমেনবাবু। শুধু আমি নই, খোদ জগন্নাথও হাঁ করে তাকিয়েছিল এতক্ষণ। রমেনবাবু একাই ব্যাপারটা এভাবে সামলাবে ভাবতে পারেনি সে। নৌকোটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে যেতে একগাল হেসে সে বলল, দারুণ সামলেছেন বাবু, কোনো সন্দেহ নেই এরা ডাকাত। যেভাবে তমিজুদ্দিন নামটা করলেন তাতেই কাত হয়ে গেছে একেবারে। আমার তো মনে হয় এরা তমিজুদ্দিন দলেরই লোক। রমেনবাবু শুধু মুচকি হাসলেন। ভূতের চরে তাহলে কিন্তু যাচ্ছি আমরা, তোমার ওই গল্পের শেষটুকু পাওনা রয়েছে। প্রত্যুত্তরে জগন্নাথ কপালে একবার হাত ছেকেই বলল, সেজন্য চিন্তা করবেন না বাবু, শুয়ে পড়েন এবার, খানিক বাদে ভাটা শুরু হলেই ছেড়ে দেব নৌকো। শেষ রাতে ভাটার টান শুরু হতেই ছেড়ে দেওয়া হলো নৌকো। সারাদিন হরেক নদী আর খাল পাড়ি দিয়ে বিকেলের দিকে এসে পৌঁছলাম ছাইমারির কাছে। জঙ্গলের দিকে আরো গভীর, আরো নির্জন। তবে এই একদিনে সাহস অনেকটাই বেড়ে গেছে আমাদের। আসার পথে দেখেওছি কম নয়। নদীর চড়ায় ঘাস খেতে আসা হরিণ, শুয়োর, এমনকি মাঝারি আকারের একটা কুমির পর্যন্ত। এক ফোড়ন খালের ধারে দিব্যি রোদ পোয়াচ্ছে। পেল্লায় সাইজের পায়রা চাঁদা আর বাদার বাঘা কাঁকড়া দিয়ে দুপুরের ভোজটা হয়েছে জমজমাট। তাই বাঘের এ পর্যন্ত দেখা না মিললেও আফসোস নেই কারো। ঠিক হলো, রাতে ভাটার টান যতক্ষণ রয়েছে ততক্ষণ নৌকো বাওয়া হবে। সম্ভব হলে আজ রাত্রেই পৌঁছে যাওয়া হবে কেঁদোখালির কাছে। ভূতের চর তারপর আর বেশি দূরে নয়। যাই হোক, বিকেলের মরা আলোয় দুজন বসে আছি নৌকোর ওপর। নদীর জলে লালচে আভা, দাঁত টানার একটানা ছপ ছপ শব্দ। হঠাৎ একটা বাঘ ঘুরতেই দেখি মস্ত একপাল হরিণ নদীর চড়ায় বড় বড় ধানি আর মুথো ঘাস দিয়ে রাতের ডিনার সারতে ব্যস্ত। চমৎকার ওই দৃশ্য দেখে প্রায় নিঃশব্দে নৌকোটা খানিকটা তীরের দিকে এগিয়ে আনা হলো। হরিণের পাল কিন্তু নড়ল না বিশেষ। জগন্নাথ বলল, এই জিনিস বাবু দাঁড়ে টানা নৌকো থেকেই দেখা সম্ভব, ভটভটি হলে আওয়াজে দূর থেকেই পালাতো সব।
এমন দৃশ্য, একসঙ্গে এত হরিণ বড় একটা দেখা যায় না বিশেষ। হাঁ করে তাকিয়ে আছি। হঠাৎ সতর্ক হয়ে উঠল প্রাণীগুলো। মুহূর্তে মুখ তুলে ছুটে পালিয়ে গেল জঙ্গলের গভীরে। প্রায় সঙ্গে সঙ্গেই অদূরে একটা ঝোপ নড়ে উঠল সামান্য। ব্যাপারটা কি বোঝার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি, গাছপালা ঠেলে বেরিয়ে এলো একটা মাঝবয়সী মানুষ। ছোটখাটো শরীর, হাঁটুর ওপর ভাঁজ করে পরা একটা লুঙ্গি, খালি গা, মাথার ওপর একটা গামছা শুধু ঘোমটার মতো জড়ানো, মুখ ভর্তি কদিনের না কামানো দাড়ি, হাতে ছোট একটা হেতালের লাঠি। এই ভয়ানক অরণ্যের ভেতর লোকটা এই অসময়ে কোথা থেকে এলো যখন ভাবছি, ততক্ষণে লোকটা আমার কাছে এগিয়ে এসেছে। হাত তুলে বলল, আমি ঝড়খালির গণেশ ঢালি, বড্ড বিপদে পড়েছি বাবু, বাঁচান। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। হাঁ করে তাকিয়ে আছি দুজন। ওদিক থেকে জগন্নাথ বলল, ব্যাপার কি বলো দেখি। সে অনেক কথা মাঝিদা। কদিন আগে দুজন বেরিয়েছিলাম চোরাই হরিণ শিকারে। কপাল মন্দ, পড়ে গেলাম পেট্রোল বোটের খপ্পরে। শেষে নৌকো ফেলে জঙ্গলে গা ঢাকা দিতে হলো। পেট্রোলের বাবুরা তুলে নিয়ে গেল নৌকো। দিন তিনেক জঙ্গলে আটকে থেকে যখন কোনো নৌকোর খোঁজ মিলল না, তখন সাঁতরে নদী পার হতে গিয়েছিলাম। চোখের সামনে সঙ্গীকে টেনে নিয়ে গেল কুমিরে। সেই থেকে আটকে আছি এখানে। কদিনে গোটা কয়েক কেওড়া ফল ছাড়া পেটে আর কিছু পড়েনি। জগন্নাথ বলল, আমরা কিন্তু বাবু ভূতের চরের দিকে যাচ্ছি, আবাদে ফিরতে দিন কয়েক লাগবে আরো। লোকটা শশব্যস্তে বলল, তা লাগুক মাঝিদা। লোকটাকে নৌকোয় তুলে ফেলা হলো। এরপর গোড়ায় কিছুটা আড়ষ্ট মনে হলেও কিছুক্ষণের মধ্যেই সে কিন্তু মানিয়ে ফেলল বেশ। ছোটখাটো চেহারা মানুষটা বেশ কাজেরও বটে। কদিনের না খাওয়ার শরীর, কিন্তু একরকম জোর করেই নরেনের হাত থেকে দাঁড় জোড়া টেনে নিয়ে যেভাবে উৎসাহে টানতে লাগলো তা দেখবার মতো। দেখে জগন্নাথও বেজায় খুশি। এক ফাঁকে বলেই ফেললো, এভাবে চলতে পারলে কাল দুপুরের অনেক আগে ভূতের চরে পৌঁছে যেতে পারবো। কিন্তু দিনটা সেদিন বোধহয় ভালো ছিল না। খানিক বাদেই কি ঘটতে চলেছে স্বপ্নেও ভাবতে পারিনি। রাত তখন গোটা আষ্টেক। জোয়ার শুরু হয়ে গেল। আগন্তুক গণেশ ঢালির ইচ্ছে ছিল আরো খানিক এগিয়ে যাওয়ার, কিন্তু জগন্নাথ রাজি হলো না। এক টেকের মুখে ফোড়ন খালের ভেতর রাতের মতো নোঙর করতে চাইল। জায়গাটা ওর পরিচিত। জ্যোৎস্নার আলোয় আজও ভেসে যাচ্ছে চারপাশ। কল কল করে স্রোত বইছে ফোড়ন খালে। চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে। নৌকো তখন নোঙর করার তোড়জোড় চলছে। হঠাৎ অদূরে খালের পাড়ে জলের ওপর ঝপাং করে প্রবল শব্দে কি একটা আছড়ে পড়ল। গোড়ায় মনে হয়েছিল পাড়ের মাটি ভেঙে পড়ল বুঝি, কিন্তু ভুল ভাঙতে দেরি হলো না। মস্ত এক নোনা জলের কুমির সম্ভবত বিশ্রাম করছিল পাড়ের ওপর। আমাদের সাড়া পেয়ে নেমে পড়েছে জলে। অভিজ্ঞ জগন্নাথ জানালো, কুমিরটা মানুষ খেকো এবং ক্ষুধার্তও বটে। শিকারের আশায় কাছেই কোথাও ওঁত পেতে থাকবে সারা রাত। যাই হোক, ব্যাপারটা নিয়ে ওরা অবশ্য মাথা বেশি ঘামালো না। রাতের রান্নার তোড়জোড় শুরু হলো একটু বাদে। সন্ধে রাত্রিরে হালকা হিমেল ভাব। গায়ে ভালো করে জামা কাপড় জড়িয়ে রমেনবাবু আর আমি বাইরের ছইয়ের ওপর বসে চাঁদের আলোর অপরূপ শোভার দিকে তাকিয়ে রয়েছি। আগুনের আলো যাতে বাইরে না যায় তাই ছইয়ের নিচে নৌকোর খোলের ভিতরে উনুন জ্বেলেছে নরেন। জগন্নাথ তদারক করছে পাশে বসে। আগন্তুক গণেশ ঢালি আমাদের মতোই বাইরে নৌকোর গলুয়ের কাছে বসে ঢুলছে। মাথাটা সেই একই রকম গামছায় ঢাকা। এর মধ্যে বারেকের জন্য নামেনি সেটা। সামনে ফাঁক দিয়ে মুখটা দেখা যাচ্ছে শুধু। এমন সময় দেখি দূরে একটা নৌকো আসছে আমাদের দিকে। পরিষ্কার চাঁদের আলোয় দূর হলেও চিনতে ভুল হলো না। কি সর্বনাশ! গত রাত্রিরে সেই ডাকাতের নৌকোটা। বুঝতে বাকি রইল না যে কোনোভাবেই হোক আমাদের ফাঁকিটা ধরে ফেলেছে ওরা, আর সেই আড়ালে সেই থেকে পিছু নিয়েছে। সারাদিনের টেটটিও পায়নি কেউ। ততক্ষণে জগন্নাথের চোখেও পড়েছে ব্যাপারটা। দাঁড়িয়েছে বাইরে এসে, হতাশ হয়ে বলল, আর রেহাই নেই বাবুরা, কপালটাই দেখছি খারাপ। দেখতে দেখতে সেই নৌকো এসে থামলো আমাদের পাশে। গটমট করে ভেতর থেকে বেরিয়ে এলো সেই দাড়িওয়ালা লোকটা, হাতে বন্দুক। পাশে আরো দুজন। কই গো পিটেল বোটের বাবুরা, চাঁদ বদন দেখাও দেখি একবার। জগন্নাথ বলল, যা আছে বার করে দিচ্ছি, অযথা হেনেস্তা করো না বাপু। খ্যাখ্যা করে হাসলো লোকটা। সে আর বলতে, সারাদিন যা ভোগানটা ভুগিয়েছ, দাঁড়িয়ে দেখছিস কি আজগর? দুই বাবুর একটারে বেঁধে আনদিনি, জামিনদারের ব্যবস্থাটা হোক আগে, তারপর কি মিলে দেখি। শুনে পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল। কি ভয়ানক কথা! আমাদের কাউকে আটকে রেখে মোটা টাকা আদায় করতে চায় এরা। শখ করে বেড়াতে এসে কি বিপদে পড়লাম।
ইতিমধ্যে আসগার নামের লোকটা লাফিয়ে পড়েছে আমাদের নৌকায়। অজান্তে ইষ্ট নাম জপতে শুরু করেছি। অদ্ভুত ব্যাপারটা ঘটলো সেই সময়। আগন্তুক গণেশ ঢালি বসেছিল নৌকোর পেছন দিকে। কখন যে সে পায়ে পায়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি কেউ। মাথার ওপর সেই একই রকমের গামছা। আসগার এক পা এগিয়ে আসতেই সে বলল, কে রে তোরা? ইয়া আল্লাহ! পরিত্রাহী চিৎকারে আসগারই শুধু নয়, ওদের নৌকোর সব কয়টি প্রাণী মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল জলে। প্রবল স্রোতে কে যে কোথায় ছিটকে গেল খোঁজ মিলল না কোনো। শুধু বার দুয়েক বাঁচাও বাঁচাও আর তো চিৎকারে বোঝা গেল কুমিরের শিকার হলো কেউ। দাঁড়ি মাঝিবিহীন ডাকাতের নৌকোটা ততক্ষণে স্রোতের টানে ভেসে গেছে অনেক দূরে। অকস্মাৎ এই ব্যাপারে সবাই যখন প্রায় হতভম্ব, তখন কাঁচুমাচু মুখে ঘাড় ফেরালো গণেশ। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে নিজেও বেশ অপ্রস্তুত। খানিক হাঁ করে তাকিয়ে থেকে জগন্নাথ বলল, ব্যাপারটা কি হলো বাপু? তুমি মন্তর তন্তর জানো নাকি? একগাল হাসলো লোকটা। কি যে বলেন মাঝিদা, ব্যাপারটা তো আমিও বুঝলাম না তেমন। তা যাকগে, এ ভালোই হলো একরকম, কি বলেন? তা আমি বলি কি, এই যখন ব্যাপার, এখানে আর দেরি না করে রওনা হয়ে পড়াই ভালো। পরামর্শটা যুক্তিসঙ্গত। জগন্নাথ বলল, তা ঠিক, তবে জোয়ার ঠেলে এত রাতে দাঁড় টানা সে যে বড় শক্ত ব্যাপার বাপু। সে ভাববেন না, আমি যখন আছি চালিয়ে নিতে পারবো। এর দাঁড় টানেই তো কাজ ছিল গো আমার। দেরি না করে এরপর নৌকো ছেড়ে দেওয়া হলো একটু পরেই। প্রবল জোয়ারের টান ভেঙে নৌকো ছুটলো আরো দক্ষিণে। রান্নার কাজ মুলতুবি রইল সাময়িক। তিনজনই নৌকো টানার কাজে ব্যস্ত। জগন্নাথ হাল ধরে রয়েছে। একসময় দুজন ছইয়ের ওপর থেকে নেমে এলাম নিচে। তারপর কখন ঝিমুনি মতো এসে গিয়েছে, ঘুমিয়ে পড়েছি, খেয়াল নেই একেবারে। ঘুম যখন ভাঙলো তখন অনেক রাত। জোয়ার শেষ হয়নি, তবু সেই জোয়ার ভেঙে নৌকো ছুটছে প্রায় তীর বেগে। মামুলি দাঁড়ে টানা নৌকো জোয়ার ঠেলে এত জোরে ছোটার কথা নয়। তাড়াতাড়ি সামনের দিকে তাকালাম। আগা নৌকোয় বসে দাঁড় টানছিল নরেন। কেউ নেই সেখানে। তাড়াতাড়ি উল্টো দিকে তাকালাম। পিছন ফিরে দাঁড় টানছে গণেশ। কিন্তু জগন্নাথ কোথায়? দ্রুত চোখ বোলালাম চারদিকে। না, দুজনে কেউ নেই কোথাও। শুধু গণেশ ঢালি দাঁড় টেনে চলেছে নিঃশব্দে। মাথার উপর গামছার সেই ঘোমটাটা তেমনই রয়েছে। ততক্ষণে রমেন বাবু উঠে বসেছেন। বললেন, জগন্নাথদের দেখছি না যে গণেশ, গেল কোথায় ওরা? কি জানি কোন চুলে গেছে যে দুজন। দাঁত টানতে টানতে বলল গণেশ। ভূতের চড়ে আমরা কিন্তু এসে গেছি বাবুরা। আপনাদের দেখার এত ইচ্ছে, চলেন ঘুরে নিয়ে আসি। বলতে বলতে হঠাৎ ঘাড় ফেলালো সে। পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল মুহূর্তে। গামছার ঘোমটার ভেতরে গণেশের মুখে রক্ত মাংসের চিহ্ন মাত্র নেই কোথাও। ঝকঝকে একরাশ দাঁত বার করে হাসছে একটা নরকঙ্কাল। পো পো করে অদূরে কলকাতা যাওয়ার বাসটা হর্ন দিয়ে উঠল এই সময়। একেবারে গল্পের ক্লাইম্যাক্সে এসে ছন্দপতন যাকে বলে। ভদ্রলোক বললেন, ওই যা, আপনার কলকাতার বাসে ছাড়ার সময় হয়ে আসলো। কলকাতায় যাওয়ার শেষ বাস। দেরি করার উপায় নেই আর। দারুণ গল্পটার শেষটুকু তাই শোনা হলো না আর। ছুটলাম বাস ধরতে। মাস তিনেক পরের কথা। আপিসের কাজে সীতারামপুরে নিতাই বাবুর কাছে গেছি আবার। কথায় কথায় অভয় চক্রবর্তীর কথা তুলতেই ভদ্রলোক চমকে উঠলেন একটু। কেন, চেনেন নাকি ওনাকে? আগে হ্যাঁ, রায়দিঘির ঘাটে পরিচয় হয়েছিল একবার, স্কুল মাস্টার। ওহ, সে এক ব্যাপার মশাই। বছর দুই আগে আমারই ঠিক করে দেওয়া নৌকো আর মাঝি নিয়ে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন ওরা। ঠিক 3 দিনের মাথায় এক সকালে সেই নৌকোর খোঁজ মিলল রায়দিঘির ঘাটে। ভিতরে সমানে বিড়বিড় করছে দুজন, চিনতে পারছেন না কাউকেই। রীতিমতো পাগলামির লক্ষণ। মাঝিরাও নিখোঁজ। সারা রায়দিঘিতে সে এক হুলুস্থুলু কাণ্ড। তবে খবর পেয়েছি ইদানিং নাকি কিছু সুস্থ হয়েছেন ওনার। আর মাঝি দুজন। ভিতরের উত্তেজনা দমন করে কোনো মতে আমি বললাম, সে তো আরো রহস্যজনক ব্যাপার মশাই। এর দিন কয়েক পরে গ্রামের এক জেলেদের নৌকোয় দুজন মাঝি ফিরে এলো, জগন্নাথ আর নরেন। ভাটির এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। দুজনেই বদ্ধ উন্মাদ।